18 নভেম্বর বুধবার রাত 8টায় অনিমেষ করা এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু, শুরু হয়েছে দ্বিতীয় ঢেউ, বলছেন বিশেষজ্ঞরা। মোকাবিলার সক্ষমতার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যুবলীগের কমিটিতে বিতর্কিত কয়েকজনের নাম নিয়ে আওয়ামী লীগ নেতাদের অসন্তোষ, জ্যেষ্ঠতা উপেক্ষিত হয় উদ্বেগ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পচে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ, বিক্রি করতে না পেরে চাক্তাই খালে ফেলে দিচ্ছেন আড়তদাররা। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কাও তাদের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ যত বড়ই হোক তা মোকাবিলার সক্ষমতা রয়েছে সরকারের। এসব বিষয় নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ। অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই জানতে চাই যে করোনার দ্বিতীয় ঢেউ সেটি এসেছে কিনা। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনি জানেন যে সারা বিশ্বে আমরা লক্ষ্য করেছি যে করোনার আক্রমণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যেসব দেশে বেশি শীত প্রধান, যেমন ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, স্পেন, এসব দেশে ইতিমধ্যে লন্ডন, আপনারা জানেন যে লকডাউন শুরু হয়েছে, তাদের কারফিউ দিচ্ছে এবং মৃত্যুর হার এবং আক্রমণের হার আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো শীতকালে সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে। এই ক্ষেত্রে আমরা কি বলবো, আপনারা জানেন যে ইতিমধ্যে যেই একটুখানি শেষ রাতে ঠান্ডা পড়া শুরু হয়েছে, আমরা বিভিন্ন হাসপাতালে লক্ষ্য করছি যে সংক্রমণের হার এবং ভর্তি হার আগের চেয়ে বেড়েছে। তবে মৃত্যু হার গতকালকে 39 জনে উন্নীত হয়েছিল 21 থেকে, আজকে আবার 21 এসে দাঁড়িয়েছে। এটা দ্বারা কেউ কেউ বলে বিজ্ঞানীদের মতো যে যদি 7 দিনের মধ্যে 39 থেকে 46, 46 থেকে 53 এভাবে এক কন্টিনিউয়াস বাড়তে থাকে, তাহলে সেকেন্ড ওয়েভ এসে গেছে এটা বলা যায়। তবে আমাদের দেশে মৃত্যু হার দেখেই শুধু ভাববেন না যে করোনার সেকেন্ড ওয়েভ আসছে কি আসে না। আমাদের সংক্রমণের হারটা কেমন বাড়ছে, 10% করে প্রতিদিন বাড়ছে কিনা, মৃত্যু হার বাড়ছে কিনা, এগুলো দেখে আমরা বুঝবো। তবে আমাদের দেশে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদারক করার কারণে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমরা সক্ষমতা বৃদ্ধি পেয়েছি। তার ফলে মৃত্যু হারও আগের চেয়ে কমেছে এবং এর মানে এই নয় যে করোনা আমাদেরকে ছেড়ে চলে গেছে। 2021 সালে উইন্টার পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হতে পারে এই ধরনের সংক্রমণের হার। ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নো মাস্ক, নো সার্ভিস, নো মাস্ক, নো এন্ট্রি টু এনি প্লেসেস, এইটা যদি আমরা মেনে চলতে পারি, সেক্ষেত্রে যদি আমরা আইন প্রয়োগকারী সংস্থা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি মনে করি যে আপনারা মানুষ যদি সচেতন হয়, প্রয়োজনে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন নেতাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, এনজিওদের পক্ষ থেকে যদি মাস্ক আমরা বিনামূল্যে সরবরাহ করি এবং বিভিন্ন জনসমাগম, বিভিন্ন পরিবহন, মার্কেট প্লেস অথবা অন্যান্য জায়গায় আমরা যদি বিনামূল্যে মাস্ক সরবরাহ করি, তাহলে আমাদের সংক্রমণের হার কমে আসবে এবং মৃত্যু হারও কমে আসবে। তবে আরেকটি বিষয় একটু জানতে চাই যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছে। প্রকৃত অবস্থা কি? প্রথম ধাপে কিন্তু আমরা যে দেখতে পেয়েছিলাম অনেক ক্ষেত্রে যে অনেক জায়গায় যথেষ্ট প্রস্তুতি ছিল না, এখন দ্বিতীয় ধাপ মোকাবিলায় আমরা সর্বাত্মক প্রস্তুত কি? আমি মনে করি যে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের টারশিয়ারি লেভেলে অর্থাৎ ঢাকা শহর বা চিটাগাং অথবা খুলনা শহরগুলোতে, বিভাগীয় শহরে আমাদের প্রস্তুতিটি যেমন আছে, জেলা শহরে বা উপজেলা লেভেলে কিন্তু তেমন করে এখনো পর্যন্ত আমরা প্রস্তুত হতে পারি নাই। সেই ক্ষেত্রে জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালগুলোতে যদি কমপক্ষে আমরা 5টা বা 10টা আইসিইউ বেড এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, যেটা অক্সিজেন ফ্লো মিটার, এগুলো যদি আমরা সরবরাহ করতে পারি তাহলে আমাদের সমস্যা হবে না। তবে চিকিৎসকরা আগের চেয়ে অনেক বেশি সক্ষম এবং ধরেন একসময় পিপি যেগুলো নকল সরবরাহ করা হয়েছিল, মাস্ক নকল সরবরাহ করা হয়েছিল,
সেসব কিন্তু এখন আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের চিকিৎসকদের আগের থেকে মান উন্নয়ন, এবং তারা কিন্তু এখন সক্ষম। তবে যন্ত্রপাতি, হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং উপজেলা এবং জেলা লেভেলে আইসিইউ এর হার যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় যে সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। কারণ হলো আমাদের দেশের মানুষ, আপনি ইতিমধ্যে অসচেতন আমি বলবো, আমরা দেখতে পাই যে 80% মানুষ এখনো কিন্তু মাস্ক পরে না। নো মাস্ক নো সার্ভিসের সাথে যদি এই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা যায়, এবং আমি মনে করি যে কেউই ঘরের বাইরে বেরোবে না, এক্ষেত্রে যদি অন্তত পক্ষে একটা দিন কোনো মাসের মধ্যে সবাইকে আটকে রাখা হয়, তাহলে আমার মনে হয় মাস্ক পরা থেকে তারা বিরত হবে না, এবং আলটিমেটলি আমরা করোনা থেকে মুক্ত হবো। কেউ কেউ বলেছে যদি আমরা আগামী 15 দিন কন্টিনিউয়াস মাস্ক ব্যবহার করবো সবাই যারা বাইরে বেরোবো, তাহলে কিন্তু 15 দিনের মধ্যেই আমরা অনেকখানি সংক্রমণ কমাতে সক্ষম হব। সেকেন্ড ওয়েভ আমরা মোকাবেলা করার জন্য যতই আমরা বক্তব্য বিবৃতি দেই না কেন, আমি মনে করি যে আমাদেরকে আরো অ্যালার্ট হতে হবে, আমাদেরকে আরো যন্ত্রপাতি, আরো আমাদেরকে বিভিন্ন জায়গায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই আমরা করোনা সংক্রমণ এবং দ্বিতীয় ওয়েভ থেকে মৃত্যু হার আমরা কমাতে সক্ষম হব। অন্যথায় আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশে আমরা কতখানি আমরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব বলা মুশকিল। ভাইরাস বেশ কয়েকবার রূপ বদলেছে, যে বিভিন্ন তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যন্ত মোট 7বার রূপ বদলেছে, যার 5বারই বাংলাদেশে হয়েছে। এই রূপ বদলের ফলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? জিন মিউটেশন হয়তো, এই মিউটেশনের ফলে করোনা ভাইরাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরা শক্তি অর্জন করে আক্রমণ করে, এবং এই যে লাং ফাইব্রোসিস হয়ে যাতে ফুসফুসের অর্ধেক অথবা কারো কারো দেখা যাচ্ছে যে 30% যখনই অ্যাটাক হয় তাদেরকে তাড়াতাড়ি করে হাইফ্লো নেজাল ক্যানুলা এবং আইসিইউতে নিতে হয়। আপনি জানেন যে শুধু করোনায় মৃত্যুহার কমলেই শুধু হবে না, আমরা যদি এই করোনার যে কমপ্লিকেশন গুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা রাখতাম আমরা, তাহলে কিন্তু মানুষ এতটা অসচেতন হতো না। আপনি জানেন যে লাং, হার্ট, কিডনি, আই, মাসল, জয়েন্ট, এসব কিছু কিন্তু আক্রান্ত হয়। যাদের করোনার থেকে মুক্তি পেয়েছে তারা কিন্তু সহজে হাঁটতে পারে না, তাদের মেমোরি লস হয়েছে, তাদের ডিপ্রেশন হয়েছে, এমনকি তারা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। আমি জানি না যাদের হার্ট, কিডনি, লিভার এখন আক্রান্ত হবে 3 মাস পরে তাদের কি অবস্থা হবে, আমরা কিন্তু এখনো জানি না। সুতরাং করোনা আমরা বিভিন্ন ধরন যেখানে বদলাচ্ছে, আপনি জানেন যে আমেরিকা বা ইউরোপের মধ্যে আবার ভারতে যে ধরনের করোনা আক্রমণ করেছে তার চেয়ে হয়তো লেস মিউটেন্ট বা লেস ভিরুলেন্ট করোনা আমাদেরকে আক্রমণ করছে। এটা যে সবসময় থাকবে এমন কোনো কথা নেই। এখন বাইরে থেকে যারা আসবে তাদেরকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে, এবং আমাদেরকেও বাইরে থেকে যাওয়া বন্ধ করতে হবে, আমাদের পর্যটন কেন্দ্রে যাওয়া বন্ধ করতে হবে, আমাদের স্কুল খোলা যাবে না, আমাদের জনসমাগম এড়িয়ে চলতে হবে, এবং মাস্ক, হ্যান্ড ওয়াশ এবং আমরা দূরত্ব যদি বজায় রাখি, আমার মনে হয় যে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স বোর্ড বলছে অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে বলি যে কোনো সরকারি চিকিৎসক আজ পর্যন্ত সরকারি অফিস সময়ে কোনো প্রাইভেট হাসপাতালে যায় না। এ ধরনের কথা যদি কারো উপর পাওয়া যায়, সেই ব্যক্তিটি কিন্তু অসৎ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যেতে পারে। তবে ঢালাও ভাবে সকল চিকিৎসক, সরকারি চিকিৎসক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়, এ ধরনের কথা বলাটা কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। একজন চিকিৎসক এবং চিকিৎসক নেতা হিসাবে আমি বলবো যে আসুন, এই ধরনের যারা অন্যায় করবে অন্যায়কারীর পক্ষে আমরা নাই, তবে ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা যাবে না। আবার একটা কথা আজকে কিন্তু আপনাকে এই সাথে আমি অ্যাড করে দিতে চাই, বলা হয়েছে যে বেসরকারি চিকিৎসকদের ফি নির্ধারণ করে দেওয়া হবে। এই যে কথাটা, বেসরকারি চিকিৎসক সরকারি চিকিৎসক কোনো বিষয় না। বাংলাদেশে যদি ধরেন ইঞ্জিনিয়ার, ওই যে উকিল, সবার যদি আপনি ফি নির্ধারণ করে দেন, সেক্ষেত্রে চিকিৎসকদের বলার কিছু নাই। কিন্তু প্রাইভেটলি উনি যা করবেন সেক্ষেত্রে কিন্তু কোন রকম বাধ্যবাধকতা আরোপ করা, আমি মনে করি যে এ ধরনের সিদ্ধান্ত সঠিক হবে না। অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। বিতর্কিত কয়েকজনকে যুবলীগের কমিটিতে পদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মনে করেন তারা। এছাড়া কমিটিতে সিনিয়র জুনিয়র জটিলতাও রয়েছে, যা দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন নেতারা। যুবলীগের কমিটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুবলীগের সভাপতি মণ্ডলীর
সাবেক সদস্য শহীদ সেনিয়াবাদ। শহীদ সেনিয়াবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা যে বিষয়টি দেখতে পেলাম, আওয়ামী লীগের কয়েকজন নেতাও কথা বলেছেন। আমি যদি আরেকটু স্পেসিফিক আপনাকে বলি যে নবম সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন আশিকুর রহমান শান্ত। তিনি এবার যুবলীগের নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। তার আরেকটি পরিচয় হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থর ছোট ভাই তিনি। তার যুবলীগে আসা সহ কয়েকজনের যুবলীগে এই পদায়ন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই বিতর্ক অনেক কিছু নিয়ে উঠছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? তাদের কেন যুবলীগে অন্তর্ভুক্ত করা হলো? ধন্যবাদ আপনাকে। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আওয়ামী যুবলীগের সক্রিয় ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি যেটি নিয়ে একটি আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তবে আমি আওয়ামী যুবলীগের একজন সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমি মনে করি যে আপনি যে প্রশ্নটি করেছেন মাত্র দুজন ব্যক্তি নিয়ে, এটি 400 সদস্য বিশিষ্ট একটি কমিটি মাত্র দুজন নিয়ে যে আলোচনা, আমার কাছে এটি কোনো গুরুত্ব বহন করে বলে আমার কাছে মনে হয় না। কারণ হ্যালো জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি বলছেন যে মাত্র দুইজন। আমি যদি আরো বলি যে যার কথা বললাম আশিকুর রহমান শান্ত, তার পাশাপাশি মুজিবুর নিক্সনকে নিয়েও বিতর্ক রয়েছে, কারণ তিনি যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন। এর আগে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নিক্সন চৌধুরী নির্বাচন করেছেন এবং নৌকার প্রার্থীকে তিনি দুইবার পরাজিত করেছেন। এছাড়াও ফরিদপুরে নির্বাচন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে তার বিরোধ প্রকাশ্য এবং তার বিরুদ্ধে মামলাও করেছে সরকারি কর্মকর্তারা। একই সঙ্গে আইনজীবী চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা, যিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন, কমিটি ঘোষণার পরই তার সঙ্গে খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ হয়েছে। এছাড়াও যুবলীগের অনেক জ্যেষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতারা। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আমি একটি একটি করে আলোচনা করতে চাই। নিক্সন চৌধুরী প্রমাণ করেছে যে সে একজন দক্ষ সংগঠক, এদেশের যুব সমাজের কাছে অত্যন্ত প্রিয় নিক্সন চৌধুরী। তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বা নির্বাচন নিয়ে যে বিরোধটির কথা আপনি তুলে ধরেছেন, আমি মনে করি এটা বিচার বিবেচনার দায়িত্ব আমাদের মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তবে একজন যুবক হিসাবে, একজন দক্ষ সংগঠক হিসাবে যদি আওয়ামী যুবলীগ তাকে স্থান দিয়ে থাকে, আমার মনে হয় একজন সংগঠক হিসাবে তার মূল্যায়ন করেছে আওয়ামী লীগ। দেখুন, মাত্র 3 জনের কথা আপনি উল্লেখ করেছেন, আমি একজন একজন করে বলতে চাই। আরেকটা নাম আপনি উল্লেখ করেছেন, ভোলায় তিনি ইলেকশন করেছে, তার কোন রাজনৈতিক পদবি আছে বলে আমার জানা, কিন্তু অন্য দলে ইলেকশন করার পরেও দল পরিবর্তনের যে একটি রেওয়াজ দেশে, এটা কিন্তু অস্বীকার করা যায়। সে যদি তার বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে চলে আসে, আমার মনে হয় তাকে নেয়াটা একজন যুবক হিসাবে, যদি সে রাজনীতি করতে চায়, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়, তাকে স্থান দেওয়াটা আমি খুব বেশি অন্যায় হয়েছে বলে আমি মনে করি না। তবে 400 সদস্যের একটি কমিটিতে আপনি মাত্র 3 জনকে নিয়ে যে বিতর্কের কথা উত্থাপন করেছেন, আমি এটা 4 জন হলে 1%, আমি 1% নিচ্ছি। বাংলাদেশের একটি ইউনিয়ন কমিটি করার পরও দেখা যায় যে মানববন্ধন তৈরি হয়, ইউনিয়ন কমিটি করার পর দেখা যায় যে সেক্ষেত্রে রাস্তা অবরোধ হয়, সেক্ষেত্রে মিছিল হয়, মিটিং হয়, কিন্তু আওয়ামী যুবলীগের এই কমিটি নিয়ে সেরকম কোন প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে বলে আমার জানা নেই। আওয়ামী যুবলীগের আমি যে কমিটিটি শেখ ফজলে শামস পরশ, যিনি এই যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুর রহমানের সুযোগ্য সন্তান, যিনি একজন শিক্ষক, এবং মাইনুল হোসেন খান নিখিল, যিনি লাস্ট পথের একজন লড়াকু ছিলেন, তার নেতৃত্বে যে কমিটি আমাদের সামনে উপহার পেয়েছে, আমার বিবেচনায় এদেশের এ যাবৎকালের একটি শ্রেষ্ঠ কমিটি উপহার দিয়েছে, যে কমিটির কারো বিরুদ্ধে আমি এ পর্যন্ত চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সাথে
এরকম কোন অভিযোগ আমি আছি। শহীদ সিদ্দিকুর, এবং আরেকটি বিষয়, সাধারণ মানুষের যেই প্রত্যাশা ছিল যে গত কমিটির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, যে কারণে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বিতর্কিত হয়ে সরে যেতে হলো, সেই প্রেক্ষাপটে যখন একটি কমিটি দেওয়া হলো, সেই কমিটি সর্বাঙ্গভাবে সমালোচনার ঊর্ধ্বে থাকবে, এই প্রত্যাশাটি ছিল, কিন্তু সেটি কি সম্ভব হলো? আমি কি এমন কোন কমিটির কথা কি দেশে কেউ বলতে পারবে যে কমিটি নিয়ে সামান্যতম বিতর্ক হয়নি? তবে যুবলীগ যে ইমেজ সংকটে ভুগছিল, সেই ইমেজ সংকট আমার মনে হয় কেটে গেছে। এখানে দেখেন, ব্যবসায়ীদের নেতা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক এবং এমন কোন পেশার লোক নাই যারা এই সমাজে একটি স্থান দখল করে আছে এবং যাদেরকে বলা হয় মানে সমাজের প্রথম শ্রেণীর সচেতন যুবক হিসাবে তাদের আইডেন্টিফাই করা যায়, তাদেরকেই আমার মনে হয় যুবলীগে স্থান দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যুবলীগের চেয়ারম্যান এবং সেক্রেটারি যে টিমটি আমাদের সামনে উপহার দিয়েছে, এটি এ যাবৎকালের শ্রেষ্ঠ একটি টিম, যুবকদের একটি টিম এবং একটি যুব সংগঠন আগামী দিনে জাতির সামনে তুলে ধরার জন্য নবীন এবং প্রবীণদের সমন্বয়, যুবলীগের যারা অতীত অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা আগামী দিনের সংগঠক হিসেবে নিজেদের গড়া তোলার প্রত্যয় ব্যক্ত করেছে, তাদেরকে নিয়ে যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক একটি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন চরিত্রের একটি টিম আমাদের সামনে উপহার দিয়েছে, যেটি আমি যদি এক এক করে বিশ্লেষণ করি, এই 400 জন, আমি দীর্ঘদিন যাবৎ যুবলীগ করি, যারা প্রথম কাতারের নেতৃত্বে এসেছে সবাইকে আমি চিনি, কারোর বিরুদ্ধে কিছু বলার নেই এবং এদের পক্ষে বলার মতো অনেক কথা আছে। অনেক দক্ষ সংগঠকেরা, অনেকেই দীর্ঘদিন যাবৎ রাজনীতির একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে আজকে কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে এবং সেটা আমি মনে করি যে আওয়ামী যুবলীগের ইতিহাসে শেখ ফজলুল হক মনি যে টিম তৈরি করেছিলেন, যারা আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের নেতৃত্বে আওয়ামী যুবলীগের একটি সময় ছিল যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটি সফল সংগঠন তারা উপহার দিয়েছে। জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এই দেশের স্বৈর শাসনের অবসানে যে ভূমিকা রেখেছে, আমি মনে করি এবারের যুবলীগের কমিটিও সেইরূপ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং দারিদ্র্যমুক্ত। শহীদ সেনাবাদ, আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদেরও, আমরা ভবিষ্যতে চোখ রাখতে চাই যে যেই সমালোচনার ঊর্ধ্বে থাকার কথা ছিল তারা সেটি পারে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। সরবরাহ বাড়ার সাথে সাথে ক্রেতা না পাওয়ায় অনেক আড়তে পচে যাচ্ছে পেঁয়াজ, আবার অনেক পেঁয়াজে অঙ্কুর গজে ওঠায় মিলছে না দাম। লোকসানে পড়ে বাধ্য হয়ে পেঁয়াজের বস্তা বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জ থেকে কিনে নগরীর ডিসি হিলের সামনের রাস্তায় শুকানো হচ্ছে পচা পেঁয়াজ। ভ্যানে করে এসব পেঁয়াজ বিক্রি করা হবে নগরীর বিভিন্ন মহল্লায়। ডিজে আছে যে একটা পোস্টে 10টার গায়ে পানি লাগে, এই জন্য একটু শুকানোর জন্য আর কি। খাতুনগঞ্জ থেকে আনি আমরা, এখানে যে মানে পচা এগুলা ফালা দিয়ে। খাতুনগঞ্জের অনেক আড়তেই এখন পচা পেঁয়াজের স্তূপ। এর মধ্যে অনেক পেঁয়াজে বের হচ্ছে অঙ্কুর, যেগুলো বিক্রি হচ্ছে নামমাত্র দামে। আড়তদাররা বলছেন নিম্নমানের পেঁয়াজ আমদানির পাশাপাশি ঠিক সময়ে বাজারে সরবরাহ না করে ফেলে রাখা হয় কন্টেইনারে, যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমদানিকারকদের। এই যে শীতের কারণে এবং আমার শীতে যে মাল আসে, এখানে বন্দরে মালগুলা খালাস করতে দেরি হচ্ছে। মুদি দোকানদার অথবা ভালো কোনো কাস্টমার, লাইনের কাস্টমার ওরা নিচ্ছে না, এখানে আমরা অর্ধেক মূল্যে এটা বিক্রি করতে হচ্ছে। গেল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে 2,06,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া হয়। এর মধ্যে খালাস হয়েছে 55,000 মেট্রিক টন। এবার পেঁয়াজ ব্যবসায়ীদের বাইরেও অনেকে আমদানি করায় সরবরাহ বেড়েছে বলে দাবি আড়তদারদের। এতে পচনশীল এ পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। অবশ্যই ক্ষতিগ্রস্ত, এবং যেগুলি মাল তো নষ্ট হয়ে গেছে তারা তো একদম পুঁজি পাবে, 1 টাকাও পাবে না, তাদের পুঁজি শেষ। আর এমনিতেও যে ভালো মালগুলি আসতেছে ওইগুলিও আপনার 50% ওদের পুঁজি লস হবে।
খাতুনগঞ্জে বুধবার তুরস্ক ও চীনের পেঁয়াজ 22 টাকায়, মিশরের পেঁয়াজ 30 টাকা, পাকিস্তান ও মিয়ানমার 35 এবং দেশি পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পেঁয়াজের দাম নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দেবেন চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহসানুল্লাহ জাহিদ। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহসানুল্লাহ জাহিদি। জাহিদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এই যে আপনারা যে এখন ক্রেতা পাচ্ছেন না কিন্তু সরবরাহ যথেষ্ট আছে, ক্রেতা না পাওয়ার কারণ কি? ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে ক্রেতা পাচ্ছে না সেটি না, ক্রেতা আছে, তবে দাম কমার কারণ হচ্ছে যে অতিরিক্ত আমদানি হওয়ার কারণে, সে কারণে আসলে দামটি কমেছে। আজকে যেটি হচ্ছে খাতুনগঞ্জে পেঁয়াজের আমদানি করে তাদের নীরব কান্না আসলে আকাশ ভারী হয়ে গিয়েছে। সে কারণে আজকে যারা আমদানি করেছেন তারা কিন্তু তাদের নিজের টাকায় এই পণ্যটি আমদানি করেছেন এবং ভোক্তাদের পৌঁছানোর চেষ্টা করেছেন। যখন পণ্যটির দাম বাড়তে থাকে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে দাম যখন কমে যায় তখন কিন্তু বাজার দাম নির্ধারণ করেন না। সেটি আসলে মনিটরিং করা খুবই জরুরি বলে আমি মনে করছি। আর আজকের এই পরিস্থিতির জন্য এবং এর থেকে উত্তরের জন্য আমার বেশ কয়েকটি সুপারিশ থাকবে এখানে যদি আমাকে সুযোগ দেওয়া হয়। একটি বিষয় সেটি হচ্ছে আজকে যারা এই কাজটি কেন হয়েছে এটির আমি ব্যক্তিগতভাবে 3টি কারণ নির্ধারণ করেছি। সেটি হচ্ছে যারা সবসময় পেঁয়াজ আমদানি করেন তাদের সাথে সাথে মৌসুমি কিছু আমদানিকারক এই পেঁয়াজটি আমদানি করেছেন যারা আদৌ কখনো পেঁয়াজ আমদানি করেননি, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে পেঁয়াজটি আসলে আমরা